সাতক্ষীরা থেকে বলছিলাম। আমার ওয়াইফের বয়স 30। এখন এখান থেকে 3 মাস আগে তার পায়ে, ডান পায়ে ইনফেকশন দেখা দিয়েছিল। এখন ট্রিটমেন্ট করার পরে আবার বাম পায়ে তার ব্যথা অনুভব দেখা দেয়। সেক্ষেত্রে স্যারের কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম। সাধারণত 30 বছর বয়সে সাধারণত ক্ষয় হয় না সাধারণত, যেহেতু ওনার এক পায়ে ইনফেকশন ছিল, ওনার ডান হাঁটুতে ইনফেকশন ছিল, যেটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস বলি। সেই ধরনের একটা ইনফেক্টিভ মানে প্রসিডিউর ওনার কিন্তু বাম হাঁটুতেও হতে পারে। অতএব আমি মনে করি আপনি একজন ভালো অস্থিসন্ধি বা একজন জয়েন্ট স্পেশালিস্ট দেখাবেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আরফিন সুলতান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্ব থাই বেবি ডাইপার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আমাদের সাথে স্টুডিওতে বরাবর মতনই দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত আছেন এবং তারা হচ্ছেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. খালিকুজ্জামান দীপু, যিনি অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল, এবং আমাদের সাথে আছেন ডক্টর শারমিন আক্তার, সহকারী অধ্যাপক অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের দুজনকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। এবং দর্শক, আমাদের বিশেষজ্ঞ অতিথির কাছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, সেটা স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারবেন এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। ভাই, আপনার কাছ থেকে প্রথমে একটু অর্থোপেডিক্সের বিষয়টা নিয়ে, বেসিক জিনিস নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, যেহেতু আমরা চাই সাধারণ দর্শকরা এই বিষয়গুলো জানুক এবং সচেতন হোক। তো প্রথমে একটু রোগের বিষয়টা জানতে চাই যে অর্থোপেডিক্সে হাড় এবং জয়েন্ট এবং মাংসপেশি, নার্ভ, অনেক বিষয় নিয়ে আসলে আপনারা রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন। সো কিছু কিছু রোগের কথা যদি আমাদের দর্শকদের জানাতেন, কী ধরনের রোগগুলো আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন? আসলে বোনস এবং জয়েন্টসের ব্যাপারে তো আমাদের কাছে লোকজন সমস্যা নিয়ে আসেন। তো এগুলার অনেক ধরনের সমস্যা থাকে। আমাদের শরীরে 206টা হাড় এবং 306টা জয়েন্টস। তো এই বোন এবং জয়েন্টসের মানে মেইন সমস্যার মধ্যে একটা বড় ভাগ হচ্ছে কি আঘাতজনিত সমস্যা। আঘাতের কারণে একটা হাড় ভেঙে যেতে পারে বা একটা জয়েন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, ভেঙেও যেতে পারে, এটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে আঘাত ছাড়াও আরও কিছু রোগ শোক কিন্তু এই জয়েন্টের মধ্যে আসে। যেমন খুব কমন হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস, বয়সজনিত কারণে যে ডিজেনারেটিভ যে চেঞ্জ হয় হাড়ের মধ্যে, জয়েন্টসের মধ্যে, কার্টিলেজের মধ্যে, ওইখান থেকে বিভিন্ন ব্যথা বেদনা শুরু হয়, এটা অস্টিওআর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে শরীরের সমস্ত জয়েন্টস ইনভলভড হয়ে যেতে পারে ব্যথার জন্য। তারপরে আপনার ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায় তাহলেও বিভিন্ন জয়েন্টে, ছোট এবং বড় বিভিন্ন জয়েন্টে ব্যথা আসতে পারে। আবার হাড়ের মধ্যে অনেক সময় বিভিন্ন ধরনের টিউমার হয়, ওইখান থেকেও কিন্তু ব্যথা আসতে পারে, ব্যথা হতে পারে, সমস্যা হতে পারে। কখনো কখনো জয়েন্টসের যে লিগামেন্টস থাকে সেই লিগামেন্টসে ইনজুরি হয়, ছিঁড়ে যায়, ওখান থেকে সমস্যা আসে। জি, অনেকগুলো যেমন প্রদাহজনিত কারণ বললেন, কোন ইনফেকশনের জন্য হয়, যেটাকে আমরা অস্টিওমায়ালাইটিস বলি বা সেপটিক আর্থ্রাইটিস বলি। হ্যাঁ, জয়েন্টের মধ্যে ইনফেকশন হয়, বোনসের মধ্যে ইনফেকশন হয়। আবার আমাদের দেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস বা যক্ষা, হাড়ের মধ্যে, জয়েন্টসের মধ্যে কিন্তু যক্ষা রোগটাও দানা বাঁধতে পারে। তো এইটাগুলো হচ্ছে সমস্যা। আবার কিছু মেকানিক্যাল প্রবলেমও হয়, যার কারণে দেখা যায় যে কোনো কারণে কোনো নার্ভের উপরে যদি চাপ পড়ে সেখান থেকে ব্যথা হয়, কোমরে ব্যথা আসতে পারে, ঘাড়ে ব্যথা আসতে পারে। তো এই হলো গিয়ে মোটা দাগের সমস্যাগুলো, যেগুলো নিয়ে আমরা সচরাচর যে সমস্যাগুলো রোগীদের কাছ থেকে শুনে থাকি। জি, যেহেতু হাড়ের ব্যথার সাথে আসলে বয়সের একটা সম্পর্ক থাকে, সো এরকম কি হয় কি ছোট বাচ্চাদের কিছু রোগ বেশি হচ্ছে বা বয়সের সাথে কিছু রোগের প্রবণতা বাড়ছে, এরকম কোনো বিষয় আছে? সেটা তো অবশ্যই আছে। ছোটদের ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু থেকে কনজেনিটাল অ্যানোমালিস, অর্থাৎ সে জন্মগত কিছু ত্রুটি নিয়েই হয়তো বা এই বাচ্চাটা পৃথিবীতে আসলো। হ্যাঁ, যেমন খুব কমন হচ্ছে যে পা বাঁকা হওয়া, হ্যাঁ, আমরা যেটাকে মুগুর পা বলে থাকি, ক্লাব ফুট বলি আমরা। হ্যাঁ, পাটা বাঁকা থাকে, এরকম একটা ঘটনা ঘটে থাকে। আবার বিভিন্ন ধরনের ডিফর্মিটি নিয়েও কিন্তু বাচ্চা হতে পারে। আবার কোনো কোনো বাচ্চা দেখা যায় যে সেরিব্রাল পলসি বলি আমরা, হ্যাঁ, এই সমস্যাটা নিয়েও আসে। তখনও তার এটার হাড়ের মধ্যে, শরীরের হাতে, পায়ে, বিভিন্ন জায়গায় তার কিন্তু ডিফর্মিটি এই কারণে হতে পারে। আবার বয়সের সাথে সাথে বাচ্চাদের ক্ষেত্রে যেমন রিকেটস, ভিটামিন ডি এর অভাবের জন্য একটা রোগ হয়ে থাকে, এটা হতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। আবার বাচ্চাদের ক্ষেত্রে যেই ফ্র্যাকচার বা ভাঙা, যেটা এটা যে কোনো বয়সে যে কারোই হতে পারে। এটা বাচ্চাদের থেকে মধ্য বয়স বা এল্ডারলি সবারই হতে পারে। তবে স্কুল গোয়িং এইজে বা আরেকটু বড় হলে দেখা যায় তারা ছোটাছুটি করে, গাছে ওঠে, পড়ে আঘাত যেতে পারে, এখান থেকে তাদের একটা সমস্যা হতে পারে। মধ্য বয়সে আপনার যেটা আমরা বলতেছিলাম যে লো ব্যাক পেইন, হ্যাঁ, মানে পশ্চারের কারণে হতে পারে, অথবা কোনো আঘাতের জন্য হতে পারে, বা কোনো কারণে মেঝে থেকে কোনো কিছু উঠাতে গেল, তখন হয়তো বা কোমরে একটা টান লাগলো, একটা নার্ভের উপরে চাপ পড়লো, ওখান থেকে মধ্য বয়সে এই ধরনের ডিজিজ হতে পারে। বিভিন্ন ধরনের টিউমার আছে যেগুলো কিন্তু মধ্য বয়সে হয়ে থাকে। হ্যাঁ,
ইয়াং অ্যাডাল্টদের এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আবার কিছু টিউমার আছে যাদের বাচ্চাদেরও হতে পারে। আর বয়সজনিত কারণে তো আমি যেটা মূল যেটা সমস্যা সেটা হচ্ছে যে ডিজেনারেটিভ চেঞ্জ, বয়সজনিত ক্ষয় কারণে হয়ে গিয়ে জয়েন্টের যেটা মধ্যে যেই পরিবর্তন আসে সেখান থেকে ব্যথা হয়। আবার বয়সের সাথে সাথে হাড়ের ঘনত্ব পরিবর্তন হয়ে যায়। হাড়ের ঘনত্ব পরিবর্তন হওয়ার জন্য যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলি, জি। সেই বয়সজনিত কারণে আমরা এই ধরনের সমস্যাও পেয়ে থাকি, যে অস্টিওপোরোসিসটা হলো। আর ইনফেকশন, যেটা হাড়ের ইনফেকশন মূলত দেখা যায় যে মানে বাচ্চাদের বেশি হয়ে থাকে, যেহেতু ওরা ইমিউনো কম্প্রোমাইজড থাকে, ওদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কম থাকে। বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের হাড়ের ইনফেকশনের প্রবণতা বেশি থাকে। আবার বয়স যখন বেশি হয়ে যায় তখনও এই ধরনের সমস্যা হতে পারে, কারণ তখনও একটা মানুষ কিন্তু multifactorial বিষয় আছে। ইমিউনো কম্প্রোমাইজড বা রোগ প্রতিরোধ ক্ষমতা তার কমে যেতে পারে। জি, অবশ্যই ডিফারেন্ট রোগ, ডিফারেন্ট এজ এবং অনেকগুলো ফ্যাক্টর এগুলোতে রিলেটেড। জি, অনেক ধন্যবাদ। ডক্টর শারমিন, আপনার কাছে আজকে একটু যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ক্যান্সার রোগের বিষয়। মেয়েদের শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার অবশ্যই হয়, বাট ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার খুব কমন দুটো ক্যান্সার মেয়েদের ওয়ার্ল্ড ওয়াইড এখন লিডিং কজ অফ ডেথ। সো আপনি বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ে আমাদের দর্শকদের কি জানাতে চান, কি কি ধরনের ক্যান্সারগুলো আসলে মহিলাদের শরীরে হয়ে থাকে? জি, অনেক ধন্যবাদ। এটি ক্যান্সার বলতেই সবার মধ্যে খুব আতঙ্ক ছড়িয়ে যায় যে আমার এবার ক্যান্সার হলে আমি মনে হয় বাঁচবই না। তো আমি ঢাকা মেডিকেল কলেজে গাইনি অনকোলজিতে আছি। তো ওখানে থেকে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা যদি সঠিক টাইমে আসি, আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান ট্রিটমেন্ট। সো প্রথমে ক্যান্সার যেন না হয় সেই দিকে সচেতন হতে হবে। আগে আমরা জানি যে আমরা কোন ধরনের রোগীগুলো বেশি ফেস করে থাকি। প্রথমে আমাদের বাংলাদেশে জরায়ুর মুখের ক্যান্সারটা দ্বিতীয় অবস্থানে, গ্লোবালি যদিও ফোর্থ, বাট বাংলাদেশে জরায়ুর মুখের ক্যান্সার, যেটা আমরা মেডিকেলি হলে যে সার্ভাইকাল ক্যান্সার বলে থাকি, ওইটা হলো যে দ্বিতীয়। তারপরে যেটা আসে ওভারিয়ান টিউমারটা এখন অনেক বেড়ে গেছে। দেন হলো যে এন্ডোমেট্রিয়াম হলো জরায়ুর যে 3টা লেয়ার থাকে, একদম ভেতরের যে লেয়ারটা ওইটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার আছে। আর একদম শেষে যেটা যোনিপথের ভালভা বা ভ্যাজাইনাল ক্যান্সার। আর একটা নতুন একটা ক্যান্সার, অনেকে ওইটা হয়তো বা জানেন না, যে মোলার প্রেগনেন্সি থেকে যে একটা ক্যান্সার হয় জিটিএন, সেটা হলো যে এটা প্রেগনেন্সি রিলেটেড, মানে গর্ভাবস্থায় যে গর্ভফুলটা অ্যাবনর্মাল পলিফারেশন হয়ে ওখান থেকে জিটিএন, হ্যাঁ, জেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লেশিয়া, ওটা এক ধরনের ক্যান্সার। এই রোগগুলো সাধারণত আমরা পেয়ে থাকি। আর ব্রেস্ট ক্যান্সার যেহেতু সার্জারি ডিপার্টমেন্টটা দেখেন, এই জন্য আমরা গাইনি অনকোলজিতে আমরা সাধারণত এই ক্যান্সারগুলো, কিন্তু আমাদের মধ্যে বাংলাদেশে সবচেয়ে হলো যে ব্রেস্ট ক্যান্সার, দেন সার্ভিক্যাল ক্যান্সার, দেন ওভারিয়ান ক্যান্সার, আরও আছে কোলোরেক্টাল খাদ্যনালীতে যে ক্যান্সার, এগুলো আছে। তো আমাদের জরায়ুর মুখের ক্যান্সার নিয়ে যেটা আমরা বলবো যে সব ক্যান্সারের কিন্তু কারণ আমরা জানি না, অনেক জেনেটিক আছে, এনভায়রনমেন্টাল বিভিন্ন কারণ, বাট একমাত্র বাংলাদেশ মানে সারা গ্লোবালি সিএসার্ভিক্সের বা জরায়ুর মুখের ক্যান্সারের কারণটা কিন্তু আমাদের জানা। হ্যাঁ, এটা এক ধরনের ভাইরাস জনিত হিউম্যান প্যাপিলোমা ভাইরাস যেটা, এবং এটা দিয়ে 99.7% হয়। তাহলে আমাদের যে ক্যান্সারের পজিটিভ এজেন্টটা আমাদের জানা আছে যে কেন হয়, আমরা যদি ওইটা প্রিভেন্ট করতে পারি বা ওইটার এগেনস্টে কাজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সার্ভাইকাল ক্যান্সারটা একদম নির্মূল করতে পারবো, যেটা আমরা পোলিও করেছি আর কি। যেহেতু সবচেয়ে কমন ক্যান্সার, দুই একটা প্রশ্ন একটু জানতে চাই। একটা হচ্ছে কি, এই রোগের উপসর্গগুলো কিভাবে বুঝতে পারবেন রোগীরা, এবং কিভাবে আসলে রোগটা ছড়ায়, যেহেতু এটা একটা ভাইরাস জনিত রোগ, কিভাবে এটা এবং সেই ছড়ানোটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়? আচ্ছা, একটা পেশেন্ট মানে ক্যান্সারে কিন্তু সাধারণত কোনো সিমটম নাও থাকতে পারে। হ্যাঁ, আমি এই দুইটা এজ বলি, পিক এজ যেটা 35 থেকে 39 একটা এজে হয়, মিডিল এজ, আর একটা হয় পোস্ট মেনোপজাল 55 থেকে 59। তো যেহেতু যারা হলো যে 35 থেকে 39 এরা সাধারণত কি হাজব্যান্ড থাকে, সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে। তো এই সমস্ত পেশেন্টরা সাধারণত অ্যাবনর্মাল ব্লিডিং নিয়ে আসে। হ্যাঁ, অনেক সময় সহবাসের পরে ব্লিডিংটা নিয়ে আসে, 2টা মাসিকের মাঝখানে অনিয়মিত ব্লিডিং নিয়ে আসতে পারে, অথবা যে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব, হ্যাঁ, এটা নিয়ে আসে। তার রিকারেন্ট হলো যে ইনফেকশন হচ্ছে সে এটা, এবং অনেকে যেটা কি করে দেখে না। আমাদের অনেক এটা ঠিক যে পেশেন্টের অনেক ওয়ার্কিং লোড, বাট আমাদের কিন্তু অবশ্যই ফিজিক্যাল এক্সামিনেশন, এই সিএসআরভি শুধু চোখে দেখে ডায়াগনোসিস করা যায় এইটার জন্য। আর হ্যাঁ, এটা প্রুফ করার জন্য আমার বায়োপসি প্রুফেন দরকার, বাট হলো যে এই একটা ক্যান্সার যেটা আমি চোখে দেখেই বলতে পারবো যে না এটা ক্যান্সার।
তো সেটা হলো যে এরকম ইয়াং পেশেন্টরা এই ধরনের মানে আপনি কমপ্লেন আসতে ফিজিশিয়ানের পারে। পার্সপেক্টিভ থেকে বলছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মানে আমাদের সবারই পারস্পেকুলাম এক্সামিনেশনটা মাস্ট, আমাদের গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন এটা করতেই হবে। আচ্ছা, তারপরে আসে যে পোস্ট মেনোপজাল যাদের হলে যে মাসিকটা বন্ধ হয়ে যায়, হ্যাঁ, তারা আসতে পারে যে মাসিকটা বন্ধ হয়ে গেছে, তারপর নতুন করে তাদের মাসিকটা শুরু হয়েছে এবং সাদা স্রাব আসবে এবং অনেকে বলে যে চাল ধোয়া পানির মতো একটা ফাউল স্মেলিং, দুর্গন্ধযুক্ত একটা স্রাব। যদি কেউ অ্যাডভান্স স্টেজে, মানে কেউ গুরুত্ব, আসলে কি দেখেন আমাদের ব্রেস্ট ক্যান্সার বলেন যে কোনো ক্যান্সার, আমরা কিন্তু পালপেট করলে বা এটা সুপারফিশিয়াল, এটা দেখা যায়, কিন্তু জরায়ুর মুখের ক্যান্সারটা কিন্তু পেশেন্ট নিজে দেখতে পারে না। হ্যাঁ, তখন অনেক সময় যায়, যেহেতু অনেক সময় অ্যাসিমটোমেটিক থেকে এটা অনেক লেট স্টেজে আসে, বোনসে ছড়াই যাচ্ছে, খাদ্যনালী মূত্রনালীর থলিতে ছড়াই যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে যে পারভাসানা থেকে তার ইউরিন লিক হচ্ছে, তার পায়খানা যাচ্ছে, এই অবস্থায়ও আসে। এবং আমাদের সবচেয়ে দুঃখজনক হলো 70% কেসই আসে অ্যাডভান্স স্টেজে, যেখানে আমাদের সার্জারির অপশনটা থাকে না, যদিও মানে পিলিয়েটিভ কেয়ার দিতে হয়, এটাই সবচেয়ে আমাদের কষ্ট। এই থিমটা থেকেই আমরা চিন্তা করে, এটা গ্লোবালি আপনারা সবাই জানেন যে WHO টার্গেট করেছে যে 2030 সালের মধ্যে আমাদের কাছে টার্গেট ফিক্সড করছে যে এই কাজগুলো করতে হবে, 90-70-90 যেটা করলে তাহলে এই জ্বরের মুখের ক্যান্সারটা আমরা নির্মূল করতে পারবো, এলিমিনেশন করতে পারবো আর কি। জি, এবং প্রিভেনশনের একটা বড় বিষয় হচ্ছে স্ক্রিনটাকে ইনভলভ করা, জি। যেটা আপনি বলেছেন যে হ্যাঁ। এক্সামিন করে সেটাকে ডায়াগনোসিস করার জন্য। এই বিষয়ে আপনার কাছে আসছি, তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নেই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, জি, জি, আপনার প্রশ্নটা বলুন, আপনার নাম এবং বয়স বলে। আমার বয়স 42। আমার নাম মোহাম্মদ জুলফিকার। জি, আপনার টিভির ভলিউমটা একটু কমিয়ে নিতে হবে। জি জি, বলেন, কুমার দিচ্ছি। জি, আপনার প্রশ্নটা জানান আমাদের। প্রশ্ন হচ্ছে যে আমি 3-4 মাস আগে ব্রেন স্ট্রোক করি, বুঝছেন, তা আমার এই হাত পা টোটাল অচল হয়ে গেছে, আমি হাঁটতে পারি না, জি, আপনার বাম দুই হাতে ধরতেও পারি না। আপনার দুই পাই অকেজো হয়ে গিয়েছে? দুই হাত দুই পা নাকি এক বাম সাইড? পা। জি, এক পা, এক পা, এক বাম পা। পা, জি বাম পা, বাম হাত। জি, আপনার প্রশ্নটা একটু বলুন। এখন আমি কি করব সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে উনি কিভাবে নিজের যত্ন আমার নিতে পারেন? ঘাড়ে যে জয়েন্টটা, জি এই জয়েন্টটা হচ্ছে ফাঁক হয়ে গেছে। জি। আচ্ছা, আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে উনি মাস তিনেক আগে একটা স্ট্রোক হয়েছিল ওনার, অর্থাৎ মানে মস্তিষ্কের একটা সমস্যা, সেই সমস্যার কারণে ওনার এক পা এবং এক হাত খুব সম্ভবত দুর্বল হয়ে গিয়েছে বা অবশ হয়ে গিয়েছে, নাড়াতে পারছেন না। এই ধরনের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে প্রিয় দর্শক, সেটা হচ্ছে যে আপনি ফিজিওথেরাপি নিতে হবে, অর্থাৎ আপনি আপনার বাসায় ফিজিওথেরাপিস্ট যাবেন এবং সে আপনাকে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিবেন, কিছু ব্যায়াম দেখিয়ে দিবেন, সেই ব্যায়ামগুলো আপনি নিজে করবেন, উনি করাবেন এবং আপনার পরিবারের লোকজনও সেটা শিখে আপনাকে নিয়মিতভাবে এই ব্যায়ামগুলো করাবেন। আপনি এই ব্যায়ামগুলো করতে করতেই আশা করি হাতে পায়ে কিছুটা হলেও শক্তি ফেরত পাবেন। আপনার প্রতি এটাই আমার পরামর্শ। জি, এবং এসব ক্ষেত্রে আসলে একটু পেশেন্স রেখে কাজগুলো করতে হবে, হ্যাঁ কারণ হ্যাঁ, একজনের recovery সময় timing সাপেক্ষ টা- ব্যাপার, এটা জি, ধৈর্য ধরে কাজটা করতে হবে, করলে কিছু ইমপ্রুভমেন্ট, উন্নতি অবশ্যই হবে। জি, এবং যাদের এরকম ডিসেবিলিটি ডেভেলপ করে আফটার স্ট্রোক অর সামথিং, তাদের আসলে পশ্চার চেঞ্জ বা এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাকে নিয়মিত পশ্চার চেঞ্জ করতে হবে এবং অ্যাক্টিভ রাখার চেষ্টা করতে হবে, যাতে করে জয়েন্টগুলো জমে না যায়, কারণ শুয়ে এক ধারা শুয়ে বসে থাকলে জয়েন্টগুলো জমে যাবে। জি, অনেক ধন্যবাদ। দর্শক, আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনাকে আসলে এই বিষয়টার সমস্যার সমাধানের জন্য ফিজিওথেরাপি নিতে হবে এবং সেই বিষয়ে আপনি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ওইভাবে থেরাপিটা নিলে আশা করছি উন্নতি হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেটা জানতে চাচ্ছিলাম স্ক্রিনিংয়ের বিষয়টা, যেহেতু আমরা চাচ্ছি এলিমিনেট করতে একটা ডিজিজকে, সেটা আর্লি ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট। সো এই যাদের সার্ভাইকাল ক্যান্সার সাসপেক্ট করছি বা স্ক্রিনিংটা কীভাবে আপনারা করছেন সেই বিষয়টা একটু জানতে চাই। আচ্ছা, স্ক্রিনিংটা আমাদের টার্গেট পপুলেশনটা হলো যে 30 থেকে 60 বছরের, যেহেতু এই এজে জ্বরের মুখে ক্যান্সারটা বেশি হয়,
তো এটা যার হয়ে গেছে এটা কিন্তু স্ক্রিনিং না, যাদের হওয়ার সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে হলো যে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যে কাদের হওয়ার সম্ভাবনা, ঝুঁকিপূর্ণ ইয়াটা কারা, টার্গেট পপুলেশন কারা, সেটা হলো যে যাদের খুব আর্লি, শহরের কথা বাদ দেন, গ্রামে ম্যাক্সিমাম 15-16 বছরেই বিয়ে হয়ে যাচ্ছে, যাদের আর্লি ম্যারেজ হচ্ছে এবং আগে থেকেই গর্ভবতী হয়ে যাচ্ছেন এবং ঘন ঘন গর্ভবতী হচ্ছেন, যারা হলো যে লং টার্ম একসাথে টানা পিল খাচ্ছেন, হ্যাঁ ওসিপি যেটা হলো যে পিল খাচ্ছেন, তাদের এটা হয়ে যায়। আর যেটা এখন যেটা বেশি হচ্ছে যে মাল্টিপল পার্টনার থাকছে অনেকের, হ্যাঁ দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, হাজব্যান্ডেরও একের অধিক পার্টনার থাকছে বা ওয়াইফেরও একের অধিক পার্টনার থাকছে, এটা হলো যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এইটা আর আমাদের তো সামাজিক কিছু অবক্ষয় তো আছে, এই কারণে কিন্তু এই যে জ্বরের মুখের ক্যান্সারটা বেশি ছড়ায়। তারপরে যারা স্মোকিং করেন, যারা হলো যে ইমিউনো মানে সাপ্রেসড, তাদের এই ক্যান্সারের ঝুঁকিটা বেশি হয়। তো আমাদের রিপ্রোডাক্টিভ লাইফে সবারই কিন্তু এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে ইনফেক্ট হচ্ছে, বোথ মেল এবং ফিমেল, ছেলে মেয়ে উভয়। কিন্তু আমাদের ইমিউনিটিটা যদি স্ট্রং থাকে তাহলে 90% এটা ক্লিয়ার হয়ে যায় 2 বছরের মধ্যে। কিন্তু যাদের এই যে রিস্ক ফ্যাক্টর, যারা যারা এই ঝুঁকিপূর্ণ এবং যাদের হলো যে ইমিউনিটি কম, তারাই এই জরায়ুর মুখের ক্যান্সারটা হচ্ছে। এবং এই জরায়ুর মুখের ক্যান্সারটা হতে আমার 5 থেকে 10 বছর লাগবে। এইটা কিন্তু ক্যান্সারের জন্য একটা খুব সুন্দর, মানে এই জরায়ুর মুখের ক্যান্সার এই জন্য স্পেশাল যে এইটাকে আমরা স্ক্রিনিং করে সর্ট আউট করতে পারবো যে না এর হতে পারে এবং আর্লি এটা ট্রিটমেন্ট, মানে অনেক লম্বা সময় পাওয়া যাচ্ছে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এটা সবচেয়ে কিভাবে করছেন? আচ্ছা, স্ক্রিনিংটা আমাদের দেশের জন্য, যেহেতু আমাদের লো ইনকাম বা এখন মিডল ইনকাম কান্ট্রি, তো আমাদের দেশে হলো যে ভায়াটা সবচেয়ে এস্টাবলিশড, ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। আর কিন্তু সবচেয়ে প্রতিষ্ঠিত বা সবচেয়ে পারফেক্ট হলো যে হিউম্যান প্যাপিলো HPV DNA টেস্ট। হ্যাঁ, এটা যদিও একটু এক্সপেন্সিভ এবং খুব জায়গায় অ্যাভেলেবেল না, খুব এক্সপেন্সিভ ওটা আমি বলবো না, এটা আসলে 2-3 হাজার টাকা, কিন্তু এটা কোনো ব্যাপারই না একটা ইয়া করার জন্য। তারপরেও সরকার এটা একদম ফ্রি, ভায়া জাস্ট একটা NID কার্ড নিয়ে যাবে আর কিচ্ছু লাগবে না, এটা ফ্রি করা হয়। এবং সমস্ত সরকারি মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সব জায়গায় এবং প্রাইভেট সেক্টরেও কিন্তু এগুলো করা হয়। আর হলো আরেকটা করে থাকি প্যাপসিসমিয়ার, সেটা হলো জরায়ুর মুখের যে আমাদের লালা রসটা নিয়ে ওখানে দেখি যে কোনো ক্যান্সার বা প্রি ক্যান্সার সেল আছে কিনা, এটা তাহলে 3 ভাবে আমরা করে থাকি, ভায়া, প্যাপসিসমিয়ার আর HPV DNA। জি, যখন আপনারা স্ক্রিনিং করছেন, যেহেতু এটা একটা নন ভাইরাস আছে এবং এটার জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা আছে প্রিভেনশনের জন্য, সো ভ্যাকসিনের বিষয়টা সম্পর্কে আমাদের দর্শকদেরকে বলতে চাই। আচ্ছা, ভ্যাকসিনেশনটা আমাদের হলো যে 2 ভাবে আমরা দিয়ে থাকি। আমরা যদি ভ্যাকসিনেশনটা বিফোর এক্সপোজার, সেক্সুয়াল এক্সপোজার বা ম্যারেজ দিতে পারি, এটা সবচেয়ে ইফেক্টিভ। হ্যাঁ, তো আমাদের সরকার একটা টার্গেট নিয়েছেন অলরেডি, যে গত 2 বছর থেকে স্কুল লেভেল, স্কুল গোয়িং বাচ্চাদের দিচ্ছে 9 থেকে 14 বছরের। হ্যাঁ, আর 15 থেকে অ্যাভব সেটা কেউ যদি নিতে চান, আমরা হলে যে ভ্যাকসিনেশন দিয়ে থাকি। তো আগে দিত 2টো, কিন্তু এখন বাচ্চাদের জাস্ট একটা সিঙ্গেল ডোজ দিলেই হচ্ছে, কাভার হচ্ছে। হ্যাঁ, আর হলো যে যেহেতু এটা একটু মানে এক্সপেন্সিভ ভ্যাকসিন, তো এই জন্য হলো যে গভর্নমেন্ট শুধু স্কুল গোয়িংদের টার্গেট করেছে। বাট আমি হলো যে 15 থেকে 45 বছরের মেয়েদেরও ভ্যাকসিন দিতে পারি, তবে সে যে কোনো জায়গায় আসলেই আমরা ভ্যাকসিন দিয়ে দিতে পারবো। এবং আমাদের দেশে মানে ভ্যাকসিন সাধারণত 3 রকমের হয়ে থাকে, যেটা হলো যে বাইভ্যালেন্ট, কোয়াড্রিভ্যালেন্ট, নোনাভ্যালেন্ট বলি, যেটা সবচেয়ে ক্যান্সার করে যে 2টা জীবাণুর। আমার HPV DNA কিন্তু 100টা প্রজাতি আছে, সবাই কিন্তু ক্যান্সার করছে না, মাত্র 15টা স্ট্রেইন দিয়ে ক্যান্সার হচ্ছে। তো তার মধ্যে সবচেয়ে যেটা HPV 16-18, ওদের যদি আমি কাভার করতে পারি, ওদের এগেনস্টেই ভ্যাকসিনটা আমরা দিয়ে থাকি আর কি, 16 আর 18 হাই রিস্ক যেটা HPV ভাইরাস। তো ওই ভ্যাকসিনটা আমরা সাধারণত এখন একটু চেঞ্জ হয়েছে, আগে যেমন 2টা দিত 9 থেকে 14 বছরের, আর 15 অ্যাভব 3টা দিত। কিন্তু এখন গবেষণা করে দেখা গেছে যে না, 9 থেকে 14 বছর একটা ভ্যাকসিন দিলেই এনাফ, এবং আফটার 15 2টা ভ্যাকসিন দিলেই হবে। জি, অনেক ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। ভ্যাকসিনগুলো ওনারা কোথা থেকে নিতে পারেন, সব জায়গায় অ্যাভেলেবেল আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল এখন। আগে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতাম, বাট আমাদের সুসংবাদ হলো যে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখন হলো যে ভ্যাকসিন উৎপাদন করছে, আমাদের বাজারে প্রচলিত আছে যেটা HPVax নামে আছে, তারপর হলো যে প্যাপিলোভ্যাক্স, এই তো 2টা অ্যাভেলেবেল। সো যারা ঝুঁকিতে আছেন তারা একটা টেস্ট করে নিয়ে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে ভ্যাকসিনটা দিয়ে দিতে পারেন। জি, অনেক ধন্যবাদ। যেহেতু ক্যান্সারের বিষয় নিয়ে ওনার সাথে কথা হচ্ছে, বনে আপনি বললেন ক্যান্সার হয়ে থাকে, সো আসলে বনে কি কি ধরনের ক্যান্সারগুলো হয় এবং সেগুলোর উপসর্গগুলো কি হতে পারে? আসলে আমাদের হারে সবচেয়ে কমন যদি আমি বলি, সেটা হচ্ছে গিয়ে ক্যান্সার। আসলে আমাদের বোনস টিউমারে আমরা 2 ধরনের ক্যান্সারকে ভাগ করি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যেটা শুরু থেকেই সে
বোন রিলেটেড, বোন থেকে হাড়ে তার তৈরি উৎপত্তি, হয়েছে। হাড়ের তৈরি, জি। হাড়েই ওখানের উৎপত্তি হয়। আরেকটা হচ্ছে সেকেন্ডারি, এটাই আসলে বেশি। সেকেন্ডারি হচ্ছে অন্য কোথাও ক্যান্সার ছিল যেটা পরবর্তীতে মেটাস্টাসিস হয়ে ছড়িয়ে পড়ে হাড়ের মধ্যে আসছে। তো সেটা হলো গিয়ে একটা দিক। আর হাড়ের নিজস্ব যে টিউমারগুলো আছে সেখানে দুই ধরনের টিউমার আমরা বলি। একটা হচ্ছে গিয়া বিনাইন, যেটা টিউমার কিন্তু সেটা ভালো। আরেকটা হচ্ছে গিয়া যেটা মানে ক্যান্সার, যেটা আপনি বললেন ম্যালিগনেন্ট। তো ম্যালিগনেন্স ক্যান্সারের মধ্যে সবচাইতে বেশি প্রাদুর্ভাব যেটা, সেটা অস্টিওসার্কোমা। এটা মিডল এজে হয়। এবং যদি আমি বলি যেটার লক্ষণ বা ইয়া, মোটামুটি ক্যান্সার, সবগুলো ক্যান্সারেরই বোন আমাদের যেটা হয় পেইন, সোয়েলিং, ডিফর্মিটি, আচ্ছা। ব্যথা হবে, ফুলে যাবে জায়গাটা এবং আকৃতি বদল হবে হাড়ের। তো শুরুটা আসলে পেইন দিয়ে। এখন দেখা যায় ইন্টারেস্টিংলি আমাদের কাছে যখন পেশেন্ট আসে, অনেক পেশেন্ট কিন্তু বলে যে আমি এখানে আঘাত পেয়েছিলাম। সে আঘাত পেলেও হয়তো বলে, না পেলেও বলে, সেটা একটা কোয়েনসাইড করে এবং এটা কিন্তু অনেক সময় আমাদেরকে মিসগাইড করে। তো অতএব এটা খুব যত্ন সহকারে দেখতে হবে যে আসলে তার ব্যথার জায়গাটা কীরকম, ফোলা আছে কিনা, সেখানে আমি এক্সরে করে দেখতে হবে যে সেখানে কোনো ফ্র্যাকচার পাওয়া যাচ্ছে কিনা এবং কোনো লিশন পাওয়া যাচ্ছে কিনা। ইউজুয়ালি এক্সরে করলেই দেখা যায় কোনো না কোনো একটা ছাপ থাকে। হ্যাঁ, একটা ক্যান্সার দেখে আমরা কিন্তু এক্সরে দেখে সাসপেক্ট করতে পারি এবং সাসপেক্ট করার সাথে সাথে আমি ওখান থেকে কিন্তু ওপেন বায়োপসি নিব। হ্যাঁ, বায়োপসি নিয়ে আমি ক্যান্সারটাকে যখন পরীক্ষা করব তখন এটা কোন ধরনের ক্যান্সার সেটা আমি বুঝে যাব। সেটা বোঝা যখন হয়ে যাবে আমার, তখন আমার ট্রিটমেন্ট প্ল্যান করতে সুবিধা হবে, তখন আমি ট্রিটমেন্টে চলে যেতে পারবো। জি, ক্যান্সার রোগের বিষয়ে সবসময় মানুষের একটা ভয় তো থাকেই যে সার্জারি লাগতে পারে, কেমোথেরাপি, রেডিওথেরাপি লাগতে পারে। সো বোন ক্যান্সারের ক্ষেত্রে আসলে এই ট্রিটমেন্ট অপশনগুলো কি আছে এবং এটার ইফেক্টিভনেসটা কিরকম? বোন ক্যান্সারের ক্ষেত্রে আমরা ডায়াগনোসিস করার জি, সাথে আমরা সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার ফোনটা নিয়ে আলোচনায় ফেরত আসছি। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাতক্ষীরা থেকে বলছিলাম। আমার ওয়াইফের বয়স 30। এখন এখান থেকে 3 মাস আগে তার পায়ে, ডান পায়ে ইনফেকশন দেখা দিয়েছিল, হেঁটুর মালায়। এখন ট্রিটমেন্ট করার পরে 3 মাস পর আবার বাম পায়ে তার ব্যথা অনুভব দেখা দেয়। এখন যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে যে তার হাড় ক্ষয় হচ্ছে, সেক্ষেত্রে স্যারের কাছে একটু পরামর্শ চাচ্ছিলাম। জি, উনি আপনাকে শুনতে পায়ের পাচ্ছেন। কোথায় ইনফেকশন হয়েছিল? ডান পায়ে হেঁটুর মালায় স্যার। হাঁটুতে? জি স্যার। আচ্ছা, এখন অসুবিধা কি? এখন স্যার এই যে বাম পায়ে, ওনার আগে যে পায়ে ব্যথা ছিল, এখন এখন বাম পায়েও ব্যথা হচ্ছে? জি, জি আচ্ছা, ক্ষয় হচ্ছে নাকি হাড়? ক্ষয় হচ্ছে। আসলে সাধারণত 30 বছর বয়সে সাধারণত ক্ষয় হয় না। সাধারণত একটা সম্ভাবনা যেটা খুব কমন হয়, যেহেতু সেটা হচ্ছে যে ওনার ডান পায়ে যেহেতু ইনফেকশন ছিল হাঁটুতে, এবং ওই কারণে উনি ডান হাঁটুতে খুব বেশি চাপ দিয়ে চলাফেরা করতেন না, ওনার ম্যাক্সিমাম লোড উনি হয়তো বা বাম পায়ে দিতেন, এবং বাম পায়ে দেওয়ার কারণে সেই বাম পায়ে হয়তো বা অতিরিক্ত চাপের কারণে, প্রেশারের কারণে হয়তো বা ব্যথা হচ্ছে। এটা একটা সম্ভাবনা। আরেকটা সম্ভাবনা হচ্ছে যেহেতু ওনার এক পায়ে ইনফেকশন ছিল, ওনার ডান হাঁটুতে ইনফেকশন ছিল, যেটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস বলি, সেই ধরনের একটা ইনফেক্টিভ মানে প্রসিডিউর ওনার কিন্তু বাম হাঁটুতেও হতে পারে। তো অতএব সেই জিনিসটা আমাদের সেই দিকটাতে একটু নজর দিতে হবে যে আপনার বাম হাঁটুতেও ইনফেকশনের কোনো লক্ষণ দেখা দেয় কিনা। এক্সরে করলে হয়তোবা রিপোর্টে বলে দেয় যে ক্ষয়ের কথা, কিন্তু ইউজুয়ালি সাধারণত 30 বছর বয়সে কিন্তু হাঁটুর ক্ষয় হওয়ার কথা নয়। অতএব আমি মনে করি আপনি একজন ভালো অস্থিসন্ধি বা একজন জয়েন্ট স্পেশালিস্ট দেখাবেন এবং সেই পরামর্শ অনুযায়ী রোগটাকে আগে ডায়াগনোসিস করতে হবে, রোগটাকে নির্ধারণ করতে হবে যে কী সমস্যা হয়েছে, তারপরে চিকিৎসাতে যেতে হবে। জি, অবশ্যই। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য, এবং আপনার করণীয়টা কি ডক্টর আপনাকে বলে দিয়েছেন। কাইন্ডলি আপনি একজন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টটা প্রসিড করবেন। আপনার কাছে প্রশ্ন আমরা বোন করছিলাম। টিউমার নিয়ে আলোচনা করছিলাম যে চিকিৎসার ব্যাপারটা। চিকিৎসা হচ্ছে যে ডায়াগনোসিস যখন যেই মাত্র আমি করে ফেলবো, তখন যেটা সাধারণত করা হয় সেটা হচ্ছে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। আমরা প্রথমে কেমোথেরাপি দেওয়া হয়, কেমোথেরাপি দিয়ে টিউমারের সাইজটাকে ছোট করে নিয়ে আসা হয় এবং ছড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকে একটু রোধ করে তারপরে আমরা অপারেশনে যাই। এবং অপারেশনটা নির্ভর করে ক্যান্সারটা কোথায় হয়েছে, টিউমারটা কোথায় আছে, তার লোকেশন কোথায়,
কতটুকু জায়গা জুড়ে সে বিস্তৃত হয়েছে এবং কতটুকু জয়েন্টকে সে ইনভলভ করেছে কি করেনি এইগুলোর উপরে। তো যদি আমরা এখন একটা সময় তো অস্টিওসার্কোমা ট্রিটমেন্টই ছিল অ্যাম্পুটেশন, মানে পা কেটে ফেলা বা হাত কেটে ফেলা, এটা ছিল একটা সার্জারির একমাত্র অপশন ছিল এটা। কিন্তু এখন আসলে সেটা থেকে আমরা অনেকটা বেরিয়ে এসেছি, আমরা লিম্ব সালভেজ সার্জারি বলা হয়, অর্থাৎ হাত এবং পাকে আমরা রেখে দেওয়ার চেষ্টা করি এবং অনেক ক্ষেত্রেই আমরা সফল হই। শুধুমাত্র টিউমারটাকে আমরা অপসারণ করি এবং কখনো কখনো যদি জয়েন্ট ইনভলভ থাকে তাহলে সেই জয়েন্ট সহ, হ্যাঁ, জয়েন্টের আগের হাড় এবং সামনের হাড় পিছনের হাড়কে আমরা পুরো জয়েন্ট সহ ক্যান্সারটাকে রিমুভ করে, টিউমারটাকে রিমুভ করে এখানে একটা আর্টিফিশিয়াল জয়েন্ট লাগিয়ে দেওয়া হয়। তাহলে পরে কি হয়, পেশেন্ট কিন্তু হাঁটাচলা করতে পারে তার নিজের পায়ে, সে কিন্তু প্রায় আগের মতোই স্বাভাবিকভাবে সে চলাফেরা করতে পারে। এবং আফটার সার্জারি আবারও কেমোথেরাপি এবং রেডিওথেরাপি কখনো কখনো যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী দেওয়া হয়। জি, অনেক ধন্যবাদ। যেহেতু জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপির কথা বলছেন, খুবই কমন একটা ট্রিটমেন্ট এখন, স্পেশালি যাদের জয়েন্টের প্রবলেম আছে এরকম রোগগুলোর জন্য, সেটা হিপ জয়েন্ট বলি, নি জয়েন্ট বলি, বিভিন্ন জয়েন্টে আপনারা সার্জারি করছেন। সো জয়েন্ট রিপ্লেসমেন্ট থেরাপি সম্পর্কে একটু জানতে চাই, কি কি জয়েন্ট রিপ্লেসমেন্টগুলো এখানে হয় এবং সেটা আসলে রোগীদের কতটুকু বেনিফিট দিচ্ছে? আচ্ছা, জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে অপারেশন অফ দ্য সেঞ্চুরি, অর্থাৎ গত এক শতাব্দীতে যত নতুন নতুন অপারেশন তৈরি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট অপারেশন হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট। জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবচেয়ে বেশি রিপ্লেসমেন্ট করে থাকি হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করে থাকি, তারপরেই হলো নি জয়েন্ট, এবং সাম্প্রতিক সময়ে আমরা শোল্ডার জয়েন্ট এবং এলবো জয়েন্ট রিপ্লেসমেন্টও শুরু করেছি। জি, তো এখন হিপ জয়েন্টের ক্ষেত্রে সাধারণত হিপ জয়েন্টে আমাদের যে কুচকির যে হাড়টা থাকে, বলটা যে থাকে, বলটা বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়, তার রক্ত চলাচল বন্ধ হয়ে বলটা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে, এবং কখনো কখনো ফ্র্যাকচারের কারণে ভেঙে যায়, নেক অফ ফিমার ফ্র্যাকচার হয় তখন, এবং অন্যান্য বিভিন্ন ডিজিজ প্রসেসে অস্টিওআর্থ্রাইটিস থেকে শুরু করে কখনো কখনো টিউমার বা ইনফেকশনের কারণেও জয়েন্ট নষ্ট হয়ে যায়, তখন সেই জয়েন্টটাকে আমাদেরকে রিপ্লেস করতে হয়। তো হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট করার একদিন দুদিন পরেই রোগী হাঁটতে পারে, অথচ এই জয়েন্ট নষ্ট হয়ে যাওয়ার কারণে তার হাঁটা চলা বন্ধ হয়ে থাকে, এবং রিপ্লেস করার দুদিন পরে যখন রোগী হাঁটতে পারে, তো এটা তো তার জন্য একটা লাইফ চেঞ্জিং ব্যাপার, ওটা খুবই ইফেক্টিভ। পরবর্তীতেই আসে হাঁটুর জয়েন্ট, হাঁটু, এই নি জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটু প্রতিস্থাপন, এটা আমাদের দেশে আমরা এখন গত 15 বছর ধরেই করছি খুব সাকসেসফুলি, এবং এখন তো আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সফলতার সাথে পৃথিবীর যে কোনো দেশের সাথে যদি মানে কম্পেয়ার করি, সেই একই মানের অপারেশন কিন্তু আমরা করতে পারছি। তো এখন এটা হলো যে বয়সজনিত কারণে হাঁটু যখন ক্ষয় হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ, অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4-এ যখন চলে যায়, অথবা কোনো ইনফেকশন কারণে হাঁটু যখন নষ্ট হয়ে যায়, তখন আমাদের এই হাঁটু প্রতিস্থাপন করাটা করতে পারলে দেখা যায় যে রোগী কিন্তু আগের মতো ব্যথামুক্তভাবে তার স্বাভাবিক সমস্ত কাজকর্ম করতে পারে। অবশ্যই, এবং যেটা বলে যে মোবিলিটিটা গেইন মোবিলিটি করা বেড়ে অনেক বড় যায়। একটা তো achievement। আবার আপনার শোল্ডার জয়েন্ট একইভাবে, শোল্ডার জয়েন্ট ভেঙে কখনো কখনো খুব বাজে ধরনের ফ্র্যাকচার হয় শোল্ডার জয়েন্টে, তখন দেখা যায় যে তখন তার শোল্ডার জয়েন্টেই হাতটাই ইমোবিলাইজ হয়ে যায়, হাত দিয়ে সে কাজ করতে পারে না ভালো মতো। সেক্ষেত্রেও যদি আমরা রিপ্লেস করে দিতে পারি তাহলে সে কিন্তু অনেক ভালো বোধ করে এবং তার স্বাভাবিক যে কাজকর্মগুলো সেটা সে ব্যথামুক্তভাবে করতে পারে। আমরা একটা কথা বলি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন আমরা যারা আছি, যে লাইফ ইজ মুভমেন্ট, মুভমেন্ট ইজ লাইফ, অর্থাৎ যে লাইফে মুভমেন্ট নাই সেটা তো ভালো কোনো জীবন না। আমরা চাই যতদিনই আমরা পৃথিবীতে আছি, জীবিত থাকবো, আমরা যেন আমাদের জীবনটাকে কোয়ালিটি অফ লাইফ যেন আমরা মেনটেন করতে, মানে ভালোভাবে যেন কাটতে পারি, আমরা নিজের পায়ে আরাম করে চলতে পারি, আর নিজের কাজকর্ম যেন নিজেরাই করতে পারি। অতএব এই যে ব্যাপারটা, এইটার জন্যই এই জয়েন্ট রিপ্লেসমেন্টটা খুব জরুরি। জি, অবশ্যই। যেহেতু জয়েন্ট এই রোগগুলোর কথা বারবার আসছে, আমাদের খুব কমন একটা সমস্যা আমরা দেখতে পাই যে গায়ে মানে গিটে গিটে ব্যথা, যেটা বলে বিভিন্ন জয়েন্টে ব্যথার বিষয়টা। সো এটা আসলে কাদেরকে দেখানো উচিত? রিউমাটোলজিস্টরাও যেরকম দেখছেন, মেডিসিন বিশেষজ্ঞ দেখছেন, অর্থোপেডিক্স দেখছেন, ফিজিক্যাল মেডিসিন দেখছেন, এই ধরনের সমস্যাগুলো নিয়ে আসলে রোগীরা কার কাছে? আসলে এই ধরনের সমস্যা নিয়ে রোগী একজন মেডিসিন স্পেশালিস্টের কাছে যেতে পারেন, ফিজিক্যাল মেডিসিনের কাছেও যেতে পারেন, রিউমাটোলজিস্টের কাছেও যেতে পারেন, অর্থোপেডিক্সের কাছেও, যার কাছেই যাক না কেন। আমাদের মূল কাজটা হলো যে তার আসলে
রোগটাকে আইডেন্টিফাই করা। একটা মানুষ তো আইসা বলতে পারবে না যে আমার আর্থ্রাইটিস হয়েছে বা রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে, সে বলবে আমার ব্যথা, তার জয়েন্টে ব্যথা, মাল্টিপল জয়েন্টে ব্যথা, এক জয়েন্টে ব্যথা, হোয়াট এভার। তা আমাদের ডাক্তারদের বিশেষজ্ঞদের দায়িত্ব হচ্ছে তার রোগটাকে আইডেন্টিফাই করা এবং সে আইডেন্টিফাই করে তারপরে তার জন্য প্রপার চিকিৎসার ব্যবস্থা করা। এখন রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা যখন চিকিৎসা দিব, আমরা যদি চিকিৎসা ফেল করি, আমি একটা পেশেন্টকে রিমাটোলজিস্টের কাছে পাঠিয়ে দিতে পারি যে আপনি ওনার কাছে যান দেখেন। আবার এই চিকিৎসার একটা পর্যায়ে যদি কোনো জয়েন্ট রিমাটয়েড আর্থ্রাইটিসে তো যে কোনো জয়েন্টই মানে আক্রান্ত হতে পারে, এটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি আমরা। তো যে কোনো জয়েন্টই এই ইনফ্লামেশনে পড়তে পারে এবং কখনো কখনো এরকমও দেখা যায় যে কোনো কোনো পার্টিকুলার জয়েন্ট কিন্তু তার একেবারে এই আর্থ্রাইটিসের কারণে ডিস্ট্রয় হয়ে গেছে, যার কারণে তার সমস্ত কাজকর্ম এফেক্টেড হয়ে গেছে। ওই সময় আবার ওই পেশেন্টটা রিমোটোলজিস্ট অথবা ফিজিক্যাল মেডিসিন অথবা মেডিসিন স্পেশালিস্ট কিন্তু অর্থোপেডিক্সের কাছে পাঠিয়ে দিতে হবে যে তার জয়েন্ট যদি প্রতিস্থাপন করা যায়, উনি দেখে যদি প্রয়োজন মনে হয় অন্যজনের কাছে মানে রেফার করে আসল দিবেন। কথাটা হচ্ছে আমাকে যার কাছেই যাক না কেন রোগীটার ডায়াগনোসিস হতে হবে, তার রোগটা নির্ণয় করতে হবে এবং রোগ নির্ণয় করার পরে চিকিৎসা তো মোটামুটি এই চিকিৎসা মোটামুটি সবাই বলতে পারবে যে কি চিকিৎসা দিতে হবে, তখন তাকে সেই চিকিৎসাটা দিতে হবে। অবশ্যই, অনেক ধন্যবাদ ডক্টর। আপনার কাছ থেকে একটু যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার বলেছেন, যেটা আমরা জানি জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর কি অন্য কোনো জায়গায় আর কোনো ক্যান্সার হতে পারে কিনা? হ্যাঁ, জরায়ুর ভেতরে যেটা আমাদের উপরে মানে জরায়ুর হলো যে দুইটা পার্ট আছে, উপরে বডি যেটা ফান্ডাস বডি আর নিচে হলো সার্ভিক্স নিয়ে তো বলেছি, আর বডিতেও হতে পারে। এবং তার মধ্যে সবচেয়ে কমন হলো যে এন্ডোমেট্রিয়াম, একদম ভেতরে যে লেয়ারটা যেটা মাসিক হয় ওইটাতে আমাদের ক্যান্সার হয় আর কি আমাদের সাধারণত। এবং সেই ক্ষেত্রেও কিন্তু রোগীরা এই যে অনিয়মিত মাসিকের যে রক্ত যাওয়া, বেশি যাওয়া, হ্যাঁ, তো এবং যারা হলো একটু সাধারণত একটু ওল্ডার এজে হয়, একটু বেশি এজে হয় এবং যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের হলো যে এরকম দেখা যাবে যে নতুন করে আবার ব্লিডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে হলো যে আমাদের মাথায় রাখতে হবে যে কাদের কাদের এটা হইতে পারে। আমাদের সাধারণত হলো যে যারা একটু স্থূল, ওবেসিটি আর কি যেটা বলে, ডায়াবেটিস, হাইপারটেনশন এবং ওবেসিটি বলতে যেটা যারা একটু মোটা আর কি, তাদেরকে এই এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। আমাদের সাধারণত কি আমরা এখন সবাই কিন্তু একটা দুইটা বাচ্চা নিই, যারা হলো কম বাচ্চা নিয়ে থাকে, হ্যাঁ, নালী প্যারাস অথবা হলো যে যাদের একটা বাচ্চা, তাদের এই ঝুঁকিটা আছে। কেউ যদি পিসিওস পলিসিস্টিক ওভারি থাকে তাদের এই যে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে। আবার এটা কিন্তু অনেক বংশগতভাবে, হ্যাঁ, মা বোন বা তার যদি কোনো ওভারিয়ান ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার থাকে তার কিন্তু এন্ডোমেট্রিয়াল ক্যান্সারটা হতে পারে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে আসলে করণীয়টা কি? যারা ঝুঁকিতে আছে, করণীয় আমাদের এটা হলো যে মানে যখনই এই ধরনের সিমটম আসবে, একটা পেশেন্ট এগুলো নিয়ে আসবে, তখন আমাদের মাথায় রাখতে হবে আমাদের একটা সিম্পল টিভিএস আলট্রাসোনোগ্রাম করলেই বোঝা যাবে যে এন্ডোমেট্রিয়াল থিকনেসটা পুরো হয়ে যায়, বা অনেক সময় বলেও দেয় যে এটা গ্রোথ বা একটা ক্যান্সার হয়ে গেছে, এরকম একটা কিছু বলে দেয়। এরকম যখন বলা হবে তখন আমরা কি করি, তখন আমরা ওখান থেকে এন্ডোমেট্রিয়াল বায়োপসি স্যাম্পলিং নিয়ে বায়োপসি করে তারপরে সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমাদের পেরিফেরিতে সাধারণত মানে খুবই প্র্যাকটিস হয়, অ্যাবনর্মাল ধরেন অনিয়মিত মাসিক নিয়ে আসতেছে, মাসিক অনেক রক্ত যাচ্ছে, জ্বর এটা ফেলে দিচ্ছে, কিন্তু ইভালুয়েশন করছে না। এই অপারেশন করার পরে যখন হলো বায়োপসি বা হিস্টোপ্যাথোলজিতে করে তখন রিপোর্টে আসে যে হয় এন্ডোমেট্রিয়াল ক্যান্সার নাহলে সার্ভাইকাল ক্যান্সার। তাহলে তার ক্যান্সারের কিন্তু চিকিৎসা আলাদা। একটা হলো সিম্পল হিস্টেক্টমি, জাস্ট জরায়ু ফেলে দেওয়া, বাট একটা রোগী যদি ক্যান্সার হয় তখন জরায়ু সহ তার বিভিন্ন জিনিস ফেলতে হয়, লিম্ফ নোড ফেলতে হয়, কারণ এই ক্যান্সারটা যেখানে যেখানে ছড়ায় প্যারামেট্রিয়ামে ছড়ায়। আমরা সাধারণত কিন্তু নর্মাল অপারেশন এবং ক্যান্সারের অপারেশন কিন্তু অনেক ডিফারেন্স। তো আমরা সাধারণত স্টেজিং এর উপরও ডিপেন্ড করছে, স্টেজিং এর উপর নির্ভর করে, এবং এই পেরিফেরিতে এটা খুব বেশি হয় এবং আমরা ম্যাক্সিমামই পেয়ে থাকি যে হিস্টেক্টমি হয়েছে, পরে হিস্টোপ্যাথোলজিতে আসছে ক্যান্সার, তাহলে ইনকমপ্লিট সার্জারি, সেইটা আবার সার্জারি করতে হয় এবং এটা কিন্তু অনেক বেশি মানে কষ্ট। এটা কিন্তু মানে প্রথম সার্জারি করা যেমন সুন্দর নিখুঁতভাবে করা যায়, বাট যখন রিল অ্যাপারেটমি হয় এই অপারেশনগুলো কিন্তু বেশি কষ্ট হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনি যেরকম বললেন যে সার্ভাইকাল ক্যান্সার ক্ষেত্রে ভায়া টেস্ট বা এই টেস্টগুলো হেল্প করছে, এরকম কোনো টেস্ট এখানে করা যায় কিনা? প্যাপস্মিয়ার টেস্ট করে কোনো বেনিফিট পেতে পারেন কিনা? না, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে প্যাপসিসমিয়ার, ভায়া এগুলো কোনো রোল নাই। আমাদের সিম্পল বললাম না, আলট্রাসোনোগ্রামেই বলে দিবে। এন্ডোমেট্রিয়াল থিকনেস সাধারণত 4 to 5 মিলিমিটার থাকে। যখন এটা অনেক বেশি হয়ে যাবে তখনই আমাদের সন্দেহ করতে হবে যে না এখানে এন্ডোমেট্রিয়ামে কিছু আছে, তখন আমরা এটা স্যাম্পলিং নিয়ে একটা এমআরআই করতে পারি। এমআরআই করে
তারপরে হলো যে স্যাম্পলিং করে আর কি আমরা নিশ্চিত হব যে এটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার কিনা আর কি। জি, আপনি আরেকটা বিষয় বলেছেন, প্রেগনেন্সিতে এক ধরনের ক্যান্সারের কথা বলেছেন। জি, জি। সো যেহেতু প্রেগনেন্সি টাইমটাই আসলে খুবই সেনসিটিভ একটা পিরিয়ড এবং অনেক ধরনের উপসর্গ কিন্তু মানুষ মনে করে যেটা নর্মালি হয়তো প্রেগনেন্সি রিলেটেড হচ্ছে। সো সেক্ষেত্রে আসলে কিভাবে একজন সাধারণ মানুষ ডিফারেন্সিয়েট করতে পারেন বা তাদের কি স্টেপ নেওয়া উচিত এই বিষয়টা? আচ্ছা, মোলার প্রেগনেন্সিতে সাধারণত এক্সট্রিম এজে হয়, মানে খুব আর্লি যারা প্রেগনেন্সি এবং প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা হয়, এদের একদম সেম সিমটম থাকে, অনেক বমি থাকে, তারপরে হলো যে শেষের দিকে ব্লিডিং শুরু হয়। তো যেটা করি আমরা এখন, যেমন কনফার্ম করি যে না প্রথম 3 মাসের মধ্যে আমরা একটা আলট্রাসোনোগ্রাম করে দেখি, কনফার্ম করি যে তার বাচ্চার মানে সেক্ট আসছে কিনা, হার্টবিট আসছে কিনা। এবং এখন মোটামুটি সবাই গ্রামে গঞ্জে মানে রেগুলার অ্যান্টিনেটাল চেকআপটাই এটাতে আসলে হেল্প এটা করতে দিয়ে পারে। হেল্প করতে পারে। এবং একটা আলট্রাসাউন্ড, একটা জাস্ট সিম্পল স্ক্যানই বলে দিবে যে এটা কি প্রেগনেন্সি আর মোলার প্রেগনেন্সি। মোলার প্রেগনেন্সিতে কোনো বাচ্চা থাকবে না, আঙুরের থোকার মতো, ওরকম বলে যে সিস্টিক একটা স্পেস থাকে এরকম ছোট ছোট থোকার মতো, ওইটা হলো গর্ভফুলে অ্যাবনর্মাল প্রলিফারেশন হয়ে বাচ্চা তৈরি না হয়ে ক্যান্সারটা তৈরি হয়। হ্যাঁ, তো এই ক্ষেত্রে সিম্পল এখানেও আলট্রাসোনোগ্রাম করলে আর বিটা-ইসি যে একটা আছে ওইটা করলে আমরা বুঝতে পারবো যেটা মোলার প্রেগনেন্সি, এবং এটা খুব সিম্পল সাকশন ইভাকুয়েশন। কিন্তু এই ক্যান্সার হলো মোলার প্রেগনেন্সি থেকেই ক্যান্সার হতে পারে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হলো যে শুধু এই যে আমরা ডিএনসি মানে সাকশন ইভাকুয়েশন বা ক্লিয়ার করে দিলাম সে কিন্তু মুক্ত না, তাকে কমপক্ষে আমাদের ফলো আপে থাকতে হবে। এই পেশেন্টগুলো অবশ্যই ফলো থাকতে হবে, নাহলে পরবর্তীতে কিন্তু জিটিএন বা ক্যান্সার নিয়ে আমাদের কাছে আসবে, যেটা লাংসে, লিভারে, ব্রেইনে ছড়ায় যায়। জি, অনেক ধন্যবাদ। ভাই, আপনার কাছে এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে বয়সজনিত বা ক্ষয়জনিত রোগ খুব কমন একটা প্রবলেম। আমরা অনুষ্ঠানে একদমই শেষের দিকে চলে এসেছি। সো আসলে হাড় ক্ষয়টাকে কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি বা যারা অলরেডি সমস্যাগুলোতে ভুগছেন তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যে অস্টিওপোরোসিস, যেটাকে আমরা অনেকে হাড় ক্ষয় বা বিভিন্ন রকম, আমি বলি এটা আসলে ক্ষয় তো না, হাড়ের গুণগত মানের পরিবর্তন ঘটে বয়সের সাথে সাথে। হাড়ের গুণগত মানের পরিবর্তন ঘটে। এই পরিবর্তন ঘটার কারণ হচ্ছে যে বয়স আমাদের ছোট থেকেই কন্টিনিউয়াসলি জীবনের শেষ দিন পর্যন্ত রেগুলার কিছু কিছু বোন সেল তৈরি হয় এবং কিছু কিছু বোন সেল নষ্ট হতে থাকে, এটা নর্মাল ব্যাপার। বয়সের সাথে সাথে কি হয়, এই নতুন সেল তৈরির যে প্রবণতা সেটা কমে যায়, আর বোন সেল যে নষ্ট হওয়ার প্রবণতাটা বেড়ে যায়। তো খুব সহজ একটা ব্যাপার যে এই অস্টিওপোরোসিসকে প্রিভেন্ট করার জন্য আমাদের বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায়, ক্যালসিয়াম, ভিটামিন ডি, এগুলো তো আছেই। এর পাশাপাশি স্পেসিফিক অস্টিওপোরোসিসকে ঠেকানোর জন্য এক ধরনের ওষুধ বাজারে পাওয়া যায়, যেটা কিনা আপনি যারা বোন সেল যে নষ্ট হচ্ছে এটার প্রবণতাটাকে সে কমাবে, সে হল্ট করবে এই প্রসেসটাকে। আরেকটা ওষুধ আসছে যেটা কিনা নতুন নতুন বোন সেল তৈরি করবে। তো আমি যদি সেই নতুন বোন সেল তৈরি করতে পারি এবং বোন সেল নষ্ট হওয়ার প্রবণতাটাকে বন্ধ করতে পারি, তাহলেই আমার বোনের ঘনত্ব কিন্তু ভালো থাকবে বা নিয়ার নর্মাল থাকবে। এবং এই জিনিসটাই বর্তমানে, আগে এই ধরনের ইনজেকশনগুলো বাংলাদেশে পাওয়া যেত না, বিশেষ করে বোন সেল যে তৈরি করার যে ওষুধটা, এটা একটা ইনজেকশনের মতো, ইনজেকশন নিজেই দেওয়া যায়, খুব সিম্পল জিনিস, এটা পাওয়া যায়। এটা যদি কেউ ব্যবহার করতে পারে, পাশাপাশি 6 মাস পর পর একটা ইনজেকশন আমরা দিয়ে থাকি, এটা হচ্ছে বোন সেল যেন যে নষ্ট হচ্ছে সেটার প্রবণতাকে রোধ করার জন্য যদি দিতে পারি, তাহলে কিন্তু এই বেনিফিটটা সবাই পাবেন। ছেলেদের ক্ষেত্রে মানে 55 বছর বয়সের পরে, এবং মেয়েদের ক্ষেত্রে আফটার মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরের থেকে যদি আমরা এই ট্রিটমেন্টটাকে মোটামুটি একটা চালু রাখতে পারি, দিতে পারি, তাহলে কিন্তু অস্টিওপোরোসিসের প্রবণতা অনেক কমে যাবে। জি, বোন হেলথটা ভালো রাখার জন্য কি করতে পারি? বোন হেলথ ভালো রাখার জন্য সিম্পল জিনিস, যে আপনার সঠিক যে খাদ্যাভ্যাস, হ্যাঁ, সঠিক খাদ্যাভ্যাস নিতে হবে। মাছ খেতে হবে বেশি করে, মাংস খেতে হবে, প্রোটিনটা একটু ইনটেকটা বাড়াতে হবে বয়সের সাথে সাথে, সেটাকে সামঞ্জস্য করে, এবং ডেইলি অ্যাক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি প্রতিদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা করে যদি হাঁটেন, তাহলে কিন্তু আমরা অস্টিওপোরোসিসকে আমরা প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, ওয়েট বিয়ারিং এক্সারসাইজ খুব ইম্পর্টেন্ট, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ ঘরের ভেতরেও যদি করা যায়, কিছু সময় যদি রোদে থাকা যায়, এই জিনিসগুলো যদি করি, খেলাধুলা যদি করা যায় বাচ্চাদের ক্ষেত্রে, তাহলে পরে তাদের বোন হেলথ কিন্তু
ভালো থাকবে। জি, আর অর্থোপেডিক্সের প্রবলেম মানে বা হাড়ের প্রবলেম মানে আমরা সবসময় ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর একটা রিলেশন দেখতে পাই। সো ক্যালসিয়াম ইনটেকটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট এবং কিভাবে মানুষের নেওয়া উচিত? ক্যালসিয়াম ইনটেকটা তো আসলে সবার জন্য ইম্পর্টেন্ট। এখন দেখেন আমাদের প্রতিদিনে আমাদের যে খাদ্য তালিকায় আমরা যে খাবারগুলো খাই এর ভেতরেও ক্যালসিয়াম আছে। তো একটা বয়স পর্যন্ত আসলে সাপ্লিমেন্ট খুব একটা প্রয়োজন পড়ে না, যদি না কোনো বিশেষ কারণে তার একটা প্রয়োজন হয়ে পড়ে, কারো হাড় ভাঙলো তখন হয়তো বা আমরা একটু সাপ্লিমেন্ট অ্যাড করলাম। বাট একটা বয়সের পরে আমরা বলি যে তার নিয়মিত 1000 থেকে 1200 মিলিগ্রাম ক্যালসিয়াম তার কিন্তু গ্রহণ করা দরকার। এটা একটা ব্যাপার। আর ভিটামিন ডির ক্ষেত্রে আমাদের এই সাবকন্টিনেন্টেই কিন্তু ভিটামিন ডির পরিমাণ চেক করলে দেখা যায় যে অধিকাংশেরই কিন্তু কম পাওয়া যায়। তো এই কারণে আপনি যদি স্ক্রিনিং করে দেখে, এখন তো দেখার সুযোগ আছে, ভিটামিন ডি আমরা কিন্তু অফ এন্ড অন খেতে পারি। এবং সাথে রোদে যাওয়ার যে রোদে যাওয়ার যে ব্যাপারটা, এবং রোদটা তো আসলে কি ভিটামিন ডি রোদটা তো একটু এমন একটা সময়ের রোদ, এই রোদে কিন্তু ইউজুয়ালি আমরা যারা সেডেন্টারি ওয়ার্কার, যারা অফিস আদালতে কাজ করি, ওই সময় আমরা আসলে অফিসে থাকি, ওই সময় কিন্তু রোদে যাওয়ার সুযোগটা কম, যেই রোদটা আমাকে ভিটামিন ডির জন্য হেল্প করবে। হ্যাঁ, আপনার 10টা থেকে 2টা 3টা পর্যন্ত এই সময় তো আসলে আমরা অফিসে থাকি, কাজের মধ্যে থাকি, অতএব রোদে যাওয়ার প্রবণতাটা কিন্তু কম। কিন্তু এটা সুযোগ একটু থাকলে করা practice- যাবে, জি। সুযোগ থাকলে যদি সম্ভব হয় তাহলে যেন করা। অবশ্যই অনেক ধন্যবাদ। আমরা আসলে অনুষ্ঠান একদমই শেষে চলে এসেছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে ছিলেন অধ্যাপক ডক্টর কেম খালিকুজ্জামান দীপু এবং ডক্টর শারমিন আক্তার। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার আগামী সপ্তাহে। ভালো থাকবেন সবাই।